সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। শুরু করব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের সহিংসত ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় শনিবার দেশটিতে বিক্ষোভ কর্মসূচি পালন ও রোববার থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেন ৬৯-এর গণ অভ্যুত্থানের পুনর্চিত্র দেখতে পাচ্ছি অনেকখানি আমরা। এরই মধ্যে দেশটিতে এই আন্দোলনকে কেন্দ্র করে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কথাটি আসলে সম্পূর্ণই সত্য নয়। আমার কাছে এই মুহূর্তে অফিসিয়ালি ২৬৭ জনের নাম সহ তালিকা আছে যারা মারা গেছেন। শুক্রবার আজ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া কিছু জায়গায় ছাত্রলীগের কর্মীরাও মাঠে ছিলেন। যখন আমি বলছি মাঠে ছিলেন, তারা হিংস্রভাবে মাঠে ছিলেন। এটি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। এদিকে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে করজোড় করে ক্ষমা চেয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোনো ভুল হলে সেজন্য শেখ হাসিনাকে ভুল না বুঝতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। চাটকারিতা ধরে নিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি কাউয়া কাদের নামেও পরিচিত অনেকের কাছে, বলেছেন শিক্ষার্থীদের অযথা আটক এবং হয়রানি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার। সত্যিই কি তাই? চলমান এই পরিস্থিতির মধ্যেই জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ। দেশের খবরে আসা যাক, আমেরিকার খবরে আমরা যেখানে আছি। প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পর্যাপ্ত ডেলিগেট ভোট আছে বলে জানিয়েছেন ডিএনসি চেয়ার। ব্লুমবার্গ নিউজের করা জরিপে দেখা যাচ্ছে কামালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে ভোটারের সমর্থন পরিবর্তন এসেছে। জরিপ মতে ৭টি ব্যাটল গ্রাউন্ড স্টেটের মধ্যে ৪টিতেই এগিয়ে আছেন কামালা হ্যারিস। এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যেটি আমাদের আলোচনায় থাকবে। অ্যারিজোনায় হ্যারিসের পক্ষে সমর্থন ৪৯%, ট্রাম্পের পক্ষে ৪৭%, মিশিগানে হ্যারিসের পক্ষে সমর্থন ৫৩%। বিপরীতে ট্রাম্পের পক্ষে ৪২%, নেভাডা এবং উইসকনসিনে ২% ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কামালা হ্যারিস। নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়াতে এগিয়ে আছেন ট্রাম্প। আর জর্জিয়াতে দুজনের পক্ষেই পড়েছে ৪৭% ভোটারের সমর্থন। ইলিনয়ের শিকাগো কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের একটি সংগঠনের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কয়েক বছর আগে ভারতীয় সংস্কৃতি ধারণ করলেও কয়েক বছর আগ পর্যন্ত হুট করেই তিনি কৃষ্ণাঙ্গ হিসাবে নিজেকে তুলে ধরতে শুরু করেছেন। দেশের শরণার্থী সংকটের জন্য হ্যারিসকে দায়ী করেছেন তিনি। ইমিগ্রেশন প্রবলেম যেটিকে আমরা সবাই পরিচিত। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েলি বাহিনী হত্যার পর প্রতিশোধ নেয়ার হুঙ্কার এবং হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খমেনি। টার্কির সাথে বাকবিতণ্ডতা চলছে ইসরায়েলের। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান কদিন আগেই বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলকে দমনে তার বাহিনী যোগ দিতে পারে। আমরা এখনো কোনো অ্যাকশন দেখিনি, কথাই শুনেছি। এদিকে লেবাননের হিজবুল্লাহর সাথে প্রতিদিন ইসরায়েল পাল্টা হামলা চলছে। এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর গোলাম এম মাতবর, মনমাদ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, আমি আপনাকে দিয়ে শুরু করব এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দাবির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোন পথে হাঁটছে বাংলাদেশ? সামনে আরো কতটা কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে আপনি মনে করেন? অনেকেই বলছেন নাটকীয় কোনো পরিবর্তন আসতে পারে সপ্তাহখানেক বা তারও কম সময়ের মধ্যে। আপনি কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ হাবিব ভাই, বাদুর ভাই, শুভেচ্ছা। হাবিব ভাই, সামনের দিনগুলি আরো ভালো হবে, খারাপ হবে না। খারাপের দিনগুলি পেছনে আমাদের। কারণ আপনি একটু আগে খবরে বললেন মন্ত্রী পলক ক্ষমা চেয়েছে। ওবায়দুল কাদেরের প্রায় কাঁদো কাঁদো ভাষায় তিনি বলেছেন, ভাই পুলিশকে বলেছি তোমাদেরকে মারবে না। কখন কনসেশন দেয় সরকার?
কখন? যখন আর কোনো পথ থাকে না তার, যখন তার পালাবার পথ সে খোঁজে এবং ভাবে যে হয়তো বা এই কনসেশন গুলি দিলে ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে বাগে আনা যাবে। সে অবস্থা কিন্তু বাংলাদেশ আর নেই। এই আন্দোলনের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যে দেখেছি ৭২ থেকে ২০২৪ পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, জনতার মঞ্চ আন্দোলন, সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ আন্দোলন শহর কেন্দ্রিক হয়, এই আন্দোলনটা সারা দেশব্যাপী এবং সর্বক্ষেত্রে সর্বমহলের মানুষ শুরু করেছে ছাত্ররা, এখন হয়ে পড়েছে সর্বাত্মক। গতকাল ডিওএইচএস এ প্রাক্তন সামরিক অফিসারের পরিবার স্বজন তারা মিছিল করেছে, মিলিটারি অফিসারের স্ত্রীরা, সন্তানেরা মিছিল করেছে, সঙ্গীত শিল্পের রাস্তায় নেমে এসছে, অভিনেতার রাস্তায় নেমে এসছে, লেখকরা, আপনারা যারা দেখেছিলেন গতকাল শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে। এগুলি কি ইঙ্গিত করে? যে এরা ঘটবে না, এদেরকে শুধু কথায় ভোলানো যাবে না। এরা এখন কি চায়? পরিবর্তন চায়। এই অনুষ্ঠানে আমি আগেও বলেছি, আবারও বলি যে এই আন্দোলনটা কোটা নিয়ে আন্দোলন নয়, কোটা শুধু ট্রিগার ছিল মাত্র। এই আন্দোলনের মূল লক্ষ্য একটা ব্যাপকতর, সুন্দরতর বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের ভোটের অধিকার থাকবে, যে বাংলাদেশে আমাদের কথা বলার অধিকার থাকবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আমাকে যখন করি তখন আমাকে রাজাকার বলে আলাদা করে দেওয়া যাবে না, যখন তখন আমাকে রাজনৈতিক ঘুঁটিতে পরিণত করা যাবে না। এই ভিন্ন সময়। আমি বিশ্বাস করি যে এই ঘটনার পরিণতি, আপনি 7 দিন বলেছেন, 10 দিন বলেছেন, আমি হয়তো 2 সপ্তাহ বলবো, কিন্তু একটা পরিণতির দিকে কি হবে পরিণতি জানি না আমি, কিন্তু দিস উইল এন্ড, এন্ড দিস উইল এন্ড ফর দ্য বেটার। থ্যাংক ইউ। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে খুব ছোট করে একটা, এই যে আপনি বলেছেন এটি কিন্তু কোটা বিরোধী আন্দোলনে সীমিত নয়, এখন এটি একটি বিক্ষোভে পরিণত হয়েছে এবং সারা দেশবাসী, সেটি আপনি শিক্ষক হন, অভিভাবক হন, আপনি সংস্কৃতি শিল্পী হন, আপনি লেখক হন, আপনি রিক্সা চালক হন, মাদ্রাসার লোক হন, একাঠে সবাই এটি যোগ হয়েছেন। অনেকটা অসহযোগ আন্দোলনের কথা মনে করিয়ে দেয় অনেকে। 69 সাল 71 মার্চ মাস মনে পড়ে আমাদের, ঠিক একইভাবে 71 মার্চ মাসে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন। একটা কথা আমি বলি আপনাকে, আমি প্রশ্ন তুললেন বটে, আমি 3টে ছবির কথা বলি আপনাকে, আজকে লিখেছি এর উপরে। 1989 তিয়ানআনমেন স্কয়ার মনে আছে? জি, মনে আছে। একটি ছেলে ট্যাঙ্কের বহরের সামনে দাঁড়িয়ে আছে, জি, বিশাল ট্যাঙ্কের বহর, সামনে একটি সিঙ্গল, একটা সলিটারি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আসো, আমাকে তুমি নিহত করো। এর পাশাপাশি আপনি আবু সাইদকে ভাবুন, 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ছেলে, করো, গুলি করো আমাকে, আমি মরতে প্রস্তুত। আমি গতকাল দেখেছি একটা ছেলে, একটি মেয়ে, বাচ্চা একটি মেয়ে, পেছনে তার স্কুল ব্যাগ, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে এক লাঠি নিয়ে আটকে দিচ্ছে পুলিশের গাড়ি। 1989 সালে তিয়ানআনমেন স্কয়ারে যে আন্দোলন, সর্বাত্মক আন্দোলন, মানুষ যখন মরতে শেখে, এটা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, মানুষ যখন মরতে শেখে তাকে কোনো ভয় দেখিয়ে আপনি চলাতে পারবেন না। মৃত্যুর পরে, মৃত্যুর চেয়ে বড় ভয় কি আছে? সে মৃত্যুর ভয়টাকে জয় করেছে। এটা এই পর্যায়ে পৌঁছলো কেন? তার মূল কারণ, আমি আমার ভবিষ্যৎ দেখি না। আমি দেখি না যে আমার দিনটা এই অবস্থা কন্টিনিউ করলে বেটার হবে। ফলে বেটার হওয়ার জন্য আমাকেই মাঠে নামতে হবে, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ ছাড়া কখনো উন্নতি আসে না, পরিবর্তন আসে না। আমাকে ত্যাগ স্বীকার, এবং কারা করছে এটা? 14, 15, 17 বছরের বালক বালিকারা, কিশোরীরা। আমি দেখেছি বিক্রমের স্কুলের ক্লাস 9-এ পড়ে একটি মেয়ে ক্যামেরার সামনে বলছে আমি প্রস্তুত মরতে। ক্লাস 9-এ পড়ে মেয়েটি। এই পর্যায়ে পৌঁছেছি আমরা। ফলে এ থেকে কিন্তু টার্নিং ব্যাক করা সম্ভব নয়, ফিরবে না যতক্ষণ না পর্যন্ত অর্থপূর্ণ পরিবর্তন আসে। অর্থপূর্ণ পরিবর্তন বলতে কি বোঝায়? এরা বলে দিয়েছে কি, যে যারা আমার রক্ত পান করেছে, যাদের হাতে আমার রক্ত, তার সঙ্গে তো আমার কোনো কথা হতে পারে না। ভেরি গুড। তার সঙ্গে আমার কি আলোচনা? জি, তার সঙ্গে আমার কি কনসেশন? আসলে তার সাথে কোনো আলোচনা হতে পারে না। খুন করেছো, এবং কেমন খুন করেছো আপনি দেখেছেন? হেলিকপ্টার দিয়ে। এই ঘটনা আমাদের কখনো ঘটেনি। হেলিকপ্টার দিয়ে আমাকে খুন করা হচ্ছে। আমি আসছি এই প্রসঙ্গে। বিশেষ করে 1 মিনিট,
ছাদের উপরে বাচ্চা খেলছে, ছাদের উপরে একটি মেয়ে ব্যালকনিতে, একটি মা ব্যালকনিতে বাচ্চাকে নিয়ে গেছে। কি দোষ করেছে তারা? হেলিকপ্টার যার গুলি করা হয় এলোপাতারি, কত টার্গেটের গুলি না, এলোপাতারি গুলি করা হয়। এটা কারা করে? যারা বহির্গত শত্রু, অকুপেশন আর্মি তারা করে, যাদের কাছে সবাই শত্রু। জি, এই পুলিশ তো আমার পুলিশ, এই আর্মি তো আমার আর্মি। জি, আপনি আসলে অনেক বেশি আরো কয়েকটি প্রশ্ন তুলে নিয়ে এসেছেন, আমি আসছি এই প্রসঙ্গে, কিন্তু আমাদের একটু ছোট্ট একটি বিরতি নিতে হবে। আমি আসছি বিরতির পরে, অনেক প্রশ্ন রয়ে গেছে, যাবেন না কোথাও। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন হাসান ফেরদৌস এবং গোলাম এম মাদবর। বিরতিতে যাওয়ার আগে হাসান ফেরদৌস, আমি আমার মনে হয় প্রথমবারের মতো আপনার কণ্ঠে শুধু ক্ষোভ নয়, আবেগ শুনলাম। ইটস লাইক এ পিওর এক্সপ্রেশন, এবং তার কারণ আছে। আমি আসবো আপনার কাছে কিছুক্ষণের মধ্যেই। গোলাম এম মাদবর, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা এখন শুনছি বাংলাদেশি প্রতিমন্ত্রী উনি বলছেন যে রেমিটেন্স পাঠান আপনারা। প্রবাসীরা বলছেন আমরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু সরাসরি কোনোভাবে রাজনীতিতে জড়িত নন, কিন্তু তারা যখন দেখেন তাদের প্রতিবেশী 6 বছর বয়সী একজন গুলি খেয়ে মারা যাচ্ছেন, 9 বছর বয়সী মেয়ে, হাসান ফেরদৌস বলছিলেন 16 বছর বয়সের বাচ্চা ছেলে। আমি সেদিন গত পরশু দেখলাম পুলিশ ছাদে উঠে নিরস্ত্র একটি ছেলেকে, তার বয়স 16-17 বছরের বেশি হবে না, সে লুকিয়েছিল একটি জায়গায়, তাকে দেখে শুনে গুলির পর গুলি করেছে ছাদে। দিস ইজ আনবিলিভেবল। এটা মানে বিশ্বাসযোগ্য নয় যে এই বর্বরতা দেখছি আমরা। প্রবাসী বাংলাদেশি হিসাবে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, বাই দ্য ওয়ে আপনারা দুজনে এই প্রশ্নটি আমাকে জানাবেন আপনাদের মতো করে, পরিস্থিতি দেশের জন্য আসলে করণীয় কি আমরা, কারণ আমরা অত পড়েছি বিপদে। ধন্যবাদ। আসলে অলওয়েজ নাইস টু বি হিয়ার উইথ বোথ অফ ইউ। আসলে দেখুন, আপনার যে প্রশ্নটা রিমিটেন্সের ব্যাপারে বলছেন, আসলে অর্থনীতির কিন্তু বিগত মোর দেন 2 উইকস নাও অলরেডি 12টা বেজে গেছে সেটা। এবং দেখুন কেন হয়েছে, আমি হাসান ফেরদৌস ভাই সুন্দরভাবে সব তুলে ধরেছেন, সাথে আমি একমত। দেখুন, বাংলাদেশে আমরা জানি একটা বেসামরিক সরকার আছেন, সামরিক সরকার না, কিন্তু একটা বেসামরিক সরকার যেটা গণতান্ত্রিক সরকার হিসেবে দাবি করে, কিভাবে তার নিরীহ মানুষের উপর অস্ত্র দিয়ে, যে হেলিকপ্টার দিয়ে, আপনি বলেন ছাদে, এটা তো এটা অকল্পনীয়, বিকল্প চিন্তাই করতে পারি না। আপনি জুনায়েদ আহমদ পলকের কথা বলছেন, উনি কান্নাকাটি করে বলছেন যে ক্ষমা করবেন, আপনারা যাই করুন না করুন আমাদের প্রাইম মিনিস্টারকে আপনারা ব্লেম করবেন। এটা ব্লেম তো আলটিমেটলি হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, প্রাইম মিনিস্টার। তো আসলে সবচেয়ে বড় কথা, এখন দেখুন ওই সেই খাদের, ওবায়দুল কাদের এখন বলছে যে কোনো ধরনের কোনো মানুষের উপর, নিরীহ মানুষের উপর, তার উপর যাতে কোনো ধরনের নিপীড়ন বা নির্যাতন এগুলো না হয় এবং কাউকে। আপনারা তো এই কণ্ঠ, এখন তো সেই কণ্ঠ জুনায়েদ আহমদ পলক এখন কেন বলছে 267 জন আপনার যারা মারা গিয়েছেন, বলছে অনেক সময় সরকার এটাও বলছে যে কি বলে যে আপনার সন্ত্রাসী, আজ পর্যন্ত একটা সন্ত্রাসী পাওয়া যায়। জামাতকে, বিএনপিকে, এগুলাকে আপনি ব্লেম করছেন। দেখুন, একটা স্টুডেন্ট একটা ভ্যালিড কনসার্ন নিয়ে আসছে, কেন আপনি অন্য ধরনের যাই থাকুক না থাকুক, আমাদের ফেরদৌস ভাই বললেন যে এটা শুধু না, এটা কিন্তু টার্ন, এবং আমরা জানি মানুষ হ্যাভ বিন ফিলিং সাফোকেটিং ওভার দ্য ইয়ার্স, কারণ প্রত্যেকে চায় গণতান্ত্রিক দেশে তাদের ওপিনিয়নটা দেওয়ার জন্য। কিন্তু আপনি যখনই একটা ওপিনিয়ন দেবেন যেটা সরকারের পছন্দ হবে না, সেটাকে আপনি রাজাকার লেভেল করবেন, সেটাকে আপনি সন্ত্রাসী লেভেল করবেন,
that's not the function, that's not the actually the overall administration of the country. Rather আপনি tone down, আপনি যান তাদের কাছে, এটাকে সম্পূর্ণ ইনভেস্টিগেট করছে। এত উস্কানি দিয়েছেন কয়েকজন মন্ত্রী বিশেষ, আমি বারবার বলছি, কিন্তু নেতৃত্বে ধস নেমেছে, সারা ওয়ার্ল্ডে নেমেছে, বাংলাদেশেও আমরা যেটা দেখছি আর কি, যে এই ধসের জন্যই কিন্তু আপনি সবকিছু ফিরিয়ে পাবেন, সবকিছু পাবেন, এই যে 267 বা হোয়াট এভার দ্য নাম্বারস, এবং ম্যাক্সিমামই হচ্ছে আপনার একেবারে বালক শিশু বয়সের মতো একদম মারা গিয়েছেন। এই দায় কে নেবে? প্রাইম মিনিস্টার কান্নাকাটি করে এখন বলছে, মন্ত্রীরা কান্নাকাটি করে বলছে, আপনার কেন, আপনারা এতগুলো, যে আপনার নিজের একটা যদি বাচ্চা যদি হতো, আপনার হোয়াট ইউ আর গোইং টু ডু? প্রাইম মিনিস্টার এখন বলছে আমি বাবা হারিয়েছি, সত্যি আমরা সবাই সেই জন্য প্রাইম মিনিস্টার এবং তার ফ্যামিলির প্রতি প্রত্যেকের সহানুভূতি আছে, এবং তাদেরকে রিওয়ার্ড করেছে, এবং তারা ক্ষমতায় এসেছে, তাদের প্রতি সম্মান দেখিয়েছে, এবং তার বিচার হয়েছে আপনার বঙ্গবন্ধু এবং তার পরিবারকে এইভাবে নিরীহভাবে নির্মমভাবে মেরে ফেলা। আপনি তো সবচেয়ে বড় শহরভূমি তো আপনারই বেশি থাকে, আপনি তো ভিকটিম। আপনি দেখুন, একইভাবে দেখুন যারা হলোকস্টের কথা বলে, আজকে গাজাতে 39,000-এর মতো মানুষ, তো আপনি যারা ভিকটিম হয়েছে, এখন দেখা যাচ্ছে উল্টাভাবে তারা অন্যের উপর কিন্তু সেই একই ধরনের অফেন্সিভ অ্যাকশন নিচ্ছে। তো এখন আপনার যে প্রশ্নটা আমাদের কাছে ছিল যে আপনারা বিং এক্সপেক্টেড ফর বাইরে থেকে আপনারা কি মনে করেন, তো সমাধান কোথায়? সমাধান আসলে হচ্ছে আপনি যা করেছেন এটার জন্য আপনি ক্ষমা চাচ্ছেন, এই ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এই যে যানগুলো যে হয়েছে এবং অর্থনীতির কিন্তু 12টা বাজিয়ে দিয়েছেন, এই অর্থনীতি আপনি হয়তো ফিরিয়ে পাবেন, কিন্তু এই যে এতগুলো মানুষ, এবং এটিকে আপনি বিভিন্ন লেভেল করতে চাচ্ছেন, অপোজিশন বলেন, অমুক বলেন, অপোজিশন তো স্বাভাবিকভাবেই তারা আসবে, মানুষের পাশে দাঁড়াবে। তো এখন দেখুন যে সবচেয়ে বড় কনসার্নিং এই যে ব্যাপারটা, এখন কিন্তু এই ইস্যুটা কিন্তু এখন শুধু কিন্তু কতিপয় ছাত্র সমাজ বিরোধী দল তাদের ভিতরে, আপামর জনসাধারণ, যেটা আমরা 65 গণঅভ্যুত্থানে দেখেছি। আপনার যে আমিও কিন্তু খুব আই ওয়াজ ভেরি হট অ্যান্ড ইন্ট্রিগড বাই যে আপনার DOHS এখানে কারা, এখানে যে আর্মির অবসরপ্রাপ্ত লোকজন, তাদের পরিবার, তাদের মহিলারা বেরিয়ে আসছেন, বাচ্চারা বেরিয়ে আসছেন, তাহলে প্রত্যেকটা মানুষ এখন এটার প্রোটেস্ট করছে। তো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন স্টিল আমি মনে করি যে সরকার হিসাবে হোয়াট এভার ইট ইজ, আমার মনে হয় জনগণের কাছে তাদের যাওয়া উচিত। আমিও চাই যে সমস্যার সমাধান। আপনি আমাদের হাসান ভাই খুব সুন্দরভাবে বলছেন, তিয়ানানমান স্কোয়ারে এতগুলো ট্যাঙ্কের সামনে একটা বাচ্চা, অথচ আপনি এখানে ঝাঁঝরা করে ফেলছেন যে গুলি করে, এগুলো কার? তো এই দায় আপনার তাকে বলা উচিত যে আপনি এটা কি দিয়ে শাক দিয়ে মাছ রাখতে চাচ্ছেন, যে ইউ আর এ পার্ট অফ দ্যাট। আপনার প্রাইম মিনিস্টারকে কেন তখন আপনারা কে বলেন না, বরং আপনারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে এতগুলো জানের ক্ষতি করেছেন। তো দ্যাট ইজ আই থিংক দ্য মেইন ইস্যু। People now, everyone feeling that they need to have a meaning change, whatever change it is, people will configure. ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি একটু ভিন্নভাবে বলি। কিছুদিন আগে এই ওবায়দুল কাদের বলছিলেন যে এই ছাত্রদের জব্দ করার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগই যথেষ্ট। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মধ্যে পড়ে না? এবং ওনারা কি মনে করছেন যে আমরা জানি না তারা কে কি বলছেন, এবং পিপল কিপ এ ট্যাব, এবং তাদের সাবধান হওয়া উচিত? এই যে কথাগুলির মাধ্যমে তারা অসহিংস মানে শান্তিপূর্ণ বিক্ষোভ, শান্তিপূর্ণ দাবিকে সহিংসতায় রূপ দিলেন। আমার মনে হয় 400-500 প্রাণ অলরেডি গত হয়েছে। এখন আবার দৃষ্টি সরিয়ে নিতে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা বরাবরই দেখি কোনো কিছু হলে জামাত, বিএনপি এবং দেশদ্রোহী, দেশের স্বাধীনতা বিরোধী এবং রাজাকার এই ধরনের কথাগুলো ব্যবহার করে অন্য দমন করার চেষ্টা করে। এখন জামাতকে নিষিদ্ধ করা এই বাংলাদেশের চলমান পরিস্থিতিকে আরও কি উস্কে দিল, নাকি এটি কোনো সমস্যা সমাধান করবে, নাকি সাধারণ মানুষের নিরাপত্তার ঝুঁকি আরো বাড়লো? হাবিব ভাই, আপনি আমার মুখে কথা বসিয়ে দিয়েছেন যে অ্যাকশন গ্রহণ করেছে পুলিশ, যে অ্যাকশন গ্রহণ করেছে সামরিক বাহিনী, যে অ্যাকশন করেছে র্যাব, জি, এটা কি এক ধরনের সন্ত্রাস কিনা এবং কেন করলো? আমি
অবশ্যই যখন নিরপরাধ নিরস্ত্র মানুষকে আমাদের চোখের সামনে গুলি করে মারে, আপনি দেখেন রংপুরে কি হয়েছে, রংপুরে একটা ছেলে আবু সাইদ দাঁড়িয়ে আছে, তাকে গুলি করলো। সরকার কি বলেছে আপনি জানেন? সেখানে পুলিশ বাহিনী, পুলিশের পক্ষ থেকে মামলা করে 2000 ছেলের বিরুদ্ধে। 2000 কি বলে যে ওদের গুলিতে, ওদের ছোড়া পাথরে নাকি আবু সাইদ মারা গেছে। ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে ক্ষমতার উদ্ধত্ত, অ্যারোগেন্স অফ পাওয়ার। একটি দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং তারা ধরে নিয়েছে যে আমরা যা খুশি করি করে পার পেয়ে যাব। আগে পার পেয়েছি আমরা বিএনপি কে ধসিয়ে দিয়েছি, আমরা জামাতকে ধসিয়ে দিয়েছি, আমরা শাপলা চত্বরে হেফাজতকে ধসিয়ে দিয়েছি, আমরা কি না করতে পারি। ছাত্র দলই এনাফ আমাদের এই ছাত্রদেরকে পেটানোর জন্য। এনাফ নয়, এই জন্য এনাফ নয় যে সমাজের সকল স্তরের মানুষ হাঁপিয়ে উঠেছে, তারা হাঁপিয়ে উঠেছে। আর একটা কথা বাদল ভাই শুরু করে শেষ করেনি, হচ্ছে যে রেমিটেন্স ব্যাপারটা। আমি আপত্তি করি, আমি মনে করি না যে এটা ওয়াইজ একটা পদক্ষেপ। পাঠাবো না টাকা, টাকা পাঠাইতে আমার ভাইয়ের কাছে, বোনের কাছে, আমার মায়ের কাছে 100 টাকা 150 টাকা অবশ্যই পাঠাবো না কেন? আমি না পাঠানোটা, আমার লড়াই তো বাংলাদেশের সাথে না, আমার লড়াই তো বাংলাদেশের বিরুদ্ধে না, আমার লড়াই বাংলাদেশের পক্ষে, বিপক্ষে নয়। রেমিটেন্স না দেওয়াটা হবে বাংলাদেশকে বয়কট করা। বাংলাদেশকে তো বয়কট করছি না আমরা। ফলে আমি বলবো যে হ্যাঁ, উই শুড কন্টিনিউ আমাদের রেমিটেন্স পাঠানো কন্টিনিউ করতে হবে। কিন্তু যেটা আমি আগে বললাম, কার সাথে কথা বলবো? তোমার সাথে আমি কথা বলবো না, তুমি তো আমার খুনি, তুমি তো আমাকে খুন করেছো। এবং যেই মুহূর্তে তুমি দেখবে যে আমি দুর্বল, তুমি আবার আমাকে পেছন থেকে ছুরি মারবে। এখন তুমি আমাকে হাত পা ধরেছে, মাফ করে দাও, তুমি বিপদে পড়েছো, তুমি তো ইঁদুর ধরার খাঁচায় পড়েছো, তুমি চিচি করবেই। যে মুহূর্তে তুমি ছাড়া পাবে, তুমি আবার আমার পিছু ছুরি মারবে। ফলে এই প্রশ্ন সমাধান হওয়া উচিত, কে আমার সাথে, কার সাথে আমি কথা বলবো? এই সরকার তো নয়, আমাকে বিকল্প ভাবতে হবে। বিকল্প কি? আমি এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন ওঠে, আমি এই নিয়ে কথা বলবো। আমরা আর একটা দিকে আপনাকে বলি, আমি এই ঘটনার আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতটা আপনি লক্ষ্য করেছেন? জাতিসংঘ থেকে, মানবাধিকার কমিশন থেকে, অ্যামনেস্টি কি বলছে? তারা বিশ্বাস করে না তোমরা যা বলেছো। অ্যামনেস্টি তাকে পুরো তালিকা দিয়েছে কত লোক মারা গেছে। তারা বলছে যে সরকার বলছে 131টা 32 মারা গেছে, আমাদের কাছে 150 জনের তালিকায় আমাদের কাছে আছে। সরাসরি মিথ্যা বলে দিচ্ছে। জাতিসংঘ কি বলেছে? তোমরা বলেছো তোমরা পিস কিপিং যান ব্যবহার করেছো, মুছে ফেলতে ভুলে গেছো। তা তো নয়, ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। কি কারণে? যাতে করে অ্যাপিয়ারেন্সটা হয় এর পেছনে আন্তর্জাতিক সমর্থন আছে। মানতে রাজি নয়। একটু আগে আমি দেখলাম 3 জন সিনেটর স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের ব্যাপারে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে চুক্তি, আমাদের সাথে তারা কোঅপারেশন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করার কথা, এগ্রিমেন্ট করা প্রত্যাখ্যান করেছে। তার মানে আন্তর্জাতিক গোষ্ঠী আমাদেরকে প্রত্যাখ্যান করছে, আমাদেরকে বলছে যে ভাই তোমরা যা করছো ঠিক নয়। তুমি মানুষকে, তুমি ইউ আর এ সেক্রেটারি টু হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস, অসংখ্য মানবাধিকার কমিশন মানবাধিকার চুক্তি তুমি স্বাক্ষর করেছো, তার লঙ্ঘন করছো। তুমি সপ্তাহখানেক তুমি ইন্টারনেট বন্ধ করে দিলে, আমার বেসিক রাইট টু ইনফরমেশন তুমি বন্ধ করে দিলে। এর ফলটা কি হলো? একটু শুরু করে আপনি শুরু করছেন। ইকোনমি ডিপেন্ড করে অন দ্য ইন্টারনেট, ব্যাংকিং ডিপেন্ড করে ইন্টারনেটের উপরে, তুমি বন্ধ করে দিলে। মানে তুমি তোমার গদি বাঁচানোর জন্য দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ। তুমি দিচ্ছ, সরকার তুমি দিচ্ছ, ইন্টারনেট তুমি বন্ধ করেছো, পুরো ব্যাংকিং সেক্টর স্তব্ধ হয়ে পড়েছে। কেন? কি কারণে? ইটস অল ইউর ফল্ট। এবং এখন মাপ চাইলে তো হবে না। মাপ চাওয়ার মানেটা কি? তুমি তো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো, নাও স্টেপ ডাউন। তুমি স্বীকার করছো ভাই ফেল করেছি আমি। ফেল করার পরে আমরা কি বলি? আপনার অফিস যদি কেউ ফেল করে আপনি কি বলবেন? ইটস টাইম ফর ইউ টু লিভ। আপনাকে সরে দাঁড়াতে হবে, অন্য কাউকে সুযোগ দিতে হবে। এক্স্যাক্টলি। আপনি স্বীকার করছেন যে আপনি ভুল করেছেন। ইফ দ্যাট ইজ দ্য কেস, প্লিজ পথ দেখো ভাই, পথ দেখো। হাসান, আমি একটু কথা বলি। উনি কিন্তু ভুল স্বীকার করছেন না। আমার মনে হয় এই মহিলার সত্যিকার অর্থে মস্তিষ্কে প্রবলেম আছে। শি ডাজন্ট, ফার্স্ট অফ অল শি ডাজন্ট লিসেন, উনি শোনেন না।
এবং উনি একই কথা মানসিক রোগীর মতো বলে যাচ্ছেন, আমি আমার বাবা আমার পরিবার দেশ স্বাধীন করেছি, কাজেই আমি যেটা বলবো সেটাই হবে। আমার মনে হয় এখানে উই হ্যাভ এ সিরিয়াস ইস্যু হিয়ার। গোলাম মাদবর, আপনি কিছু বলছিলেন। আমি একটু এড করতে চাই। আসলে দেখুন, আপনার শুধু ওনাকে বলবেন না, তার হচ্ছে ER&Is কারা, এই যে মন্ত্রী পরিষদ, তার ক্যাবিনেট এবং তার রাজনৈতিক এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যারা আছে, আন্তর্জাতিকভাবে কিন্তু এটা কনসার্ন, যে আমি বলার সুযোগ পাইনি, আমাদের হাসান ফেরদৌস বলেছেন খুব সুন্দরভাবে। আর ইকোনমিতে আমি যেটা বলবো, রিমিটেন্স কিন্তু দেখুন অটোমেটিক্যালি কমে যায়। আমি ফ্যামিলি, আপনি যেটা বলছেন আমি এগ্রি করি, কিন্তু আমরা কিন্তু শুধু ফ্যামিলি রিমিটেন্স না, এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট বিজনেস আছে। এই সিচুয়েশনে তো সেটা তো অটোমেটিক্যালি কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে। ইন্টারনেট বন্ধ থাকলে সেই বিজনেসটা হবে কিভাবে? দেশের এই আনস্টেবল আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে তো মানুষ তখন তার ওই ইয়েগুলো ম্যাক্সিমাম রিমিটেন্স থেকে আপনার ইনভেস্টমেন্টের জন্য অনেক টাকা দেশে যায়, আমরা এক্সপেক্ট এটা যারা করে, দ্যাট উইল অটোমেটিক্যালি বি আপনি ডিসকারেজ। তো আমি আবারও বলবো যে যেটা কি প্রাইম মিনিস্টার এখনো পর্যন্ত আমি যেটা বলবো, তার থেকে বেশি আলটিমেটলি ব্লেম তো তার উপরে আসবে, বিকজ হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। তার যে ER&Is যেগুলো আছে এগুলোকে আমি আর বেশি ব্লেম করবো ওনার থেকে বেশি, বাট আলটিমেটলি ব্লেম গোস টু দ্য চিফ এক্সিকিউটিভ। কোনো সন্দেহ নেই। আমি একটি কথা বলবো, এই যে বাংলাদেশের বরাবরই পুলিশকে ব্যবহার করা হয় জনগণের বিরুদ্ধে। পুলিশকে দিয়ে যখন হয় না, তখন বানানো হয় র্যাবের মতো আরও হিংস্র একটি বাহিনীকে। তাদের দিয়েও যখন হয় না, তখন নামানো হয় সেনাবাহিনীকে। আমাদের সেনাবাহিনী এতটাই কার্যকর, যখন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা আসছিল তখন তারা সীমান্ত পারে যায়নি। তারা শুধুমাত্র দম্ভটি দেখাতে পারে সাধারণ মানুষের সাথে। বড় বড় ব্যাজ পরে থাকবেন, সব রকম সুবিধা নেবেন, জাতিসংঘের কাছে ভিক্ষা করবেন যে তাতে শান্তি মিশনে যাতে কোথাও পাঠানো হয়, যাতে তারা ভালো একটি ইনকাম করেন, দেশে বিপুল পরিমাণ সম্পদ লুট করেন এবং তাতে সহযোগিতা করেন। এনিওয়ে, বললে অনেক কথা চলে আসে। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব, আমার শেষের অংশের কথা আমি তুলে ধরবো, কারণ হাসান ফেরদৌস এবং গোলাম মাদবর, আপনাদের মতো আমি অত্যন্ত বিরক্ত। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনার যদি কথা শোনার মানসিকতা না থাকে, আপনার দেশ শাসন করার বা পরিচালনা করার কোনো রকম সুস্থ মস্তিষ্ক থাকতে পারে বলে আমি মনে করি না। আমি আমেরিকার প্রসঙ্গে ফেরত আসতে চাই, কারণ এই প্রসঙ্গটি ক্রমে আমাকে উত্তেজিত করছে। আমি একটু দৃষ্টি পরিবর্তন করব। বেশিরভাগ সুইং ব্যাটল গ্রাউন্ড স্টেটে ট্রাম্পকে হারানোর মতো সমর্থন, সক্ষমতা কামালা হ্যারিসের আছে বলে কি আপনি মনে করেন? কারণ এখন কিন্তু কামালা হ্যারিস বনাম ট্রাম্প, এবং এটি কিন্তু ভিন্ন মাত্রায় চলে যাচ্ছে। আপনার কাছে আমি শুনবো। আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি। জি, উত্তরটা হচ্ছে অবশ্যই। একটু আগে শুরুতেই আপনি সর্বশেষ জনমত জরিপের ফলাফল দেখিয়েছেন। জি জি, সুইংটা কিন্তু 5-7, অনেকে 10%। বাইডেন সাহেব পিছিয়ে ছিলেন, বাইডেন সাহেব প্রায় প্রত্যেকটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে পিছিয়ে ছিলেন। জি, এখন দেখছি আমরা অঙ্কটা বদলে যাচ্ছে, 5 বা 3 বা 7 থেকে 2-3 এগিয়ে যাচ্ছে কমলা হ্যারিস। মানে 5 + 3 8 পার্সেন্টেজ পয়েন্ট কিন্তু সুইংটা হচ্ছে ম্যাসিভ। নির্বাচনের এত আগে এরকম ড্রামাটিক সুইং আমরা কখনো দেখিনি। প্রিটি স্টেবল ছিল, কিন্তু এই যে যতগুলো জনমত জরিপ দেখেছি আমরা, প্রিটি স্টেবল, এবং সবগুলিতেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এক্সেপ্ট ইন ব্যাটল গ্রাউন্ড স্টেটস। মাথা রাখতে হবে যে পপুলার ভোটসে কে জিতলো, দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার করে ইলেকট্রাল কলেজ ভোটে কে গিয়ে। এবং ইলেকট্রাল কলেজ ভোটে এই 7টি বা 5টি আমরা বলেছি বারবার, ব্যাটল গ্রাউন্ড স্টেটস উইল ডিসাইড কে পরবর্তী প্রেসিডেন্ট হবে। কেমন? কমলার সামনে অনেক কাজ বাকি আছে। একটা প্রধান বাকিটা কি, সে হ্যাজ টু রিইন্ট্রোডিউস হারসেলফ। কিন্তু এখন তাকে আমরা এখন ভালো করে চিনি না। একটা দেখতে পাচ্ছি উত্তেজনা, একটা এনথুজিয়াজম, তার জন্য নয়, কিন্তু উত্তেজনা অন্যত্র। আমি আপনাকে বুঝিয়ে বলি ব্যাপারটা। আমরা সবাই চাই ট্রাম্প হারুক। So this enthusiasm is to defeat Donald Trump. একই ঘটনা 2020 সালে ঘটেছিল। বাইডেন সাহেব জেতেননি, ট্রাম্প হেরেছিল।
কারণ উই নো, আমরা জানি ট্রাম্প কত বড় একটা হুমকি আমাদের দেশের জন্য, বিশ্বের জন্য, গণতন্ত্রের জন্য। সো উই অল ওয়ান্ট, এভরিবডি মানে ট্রাম্পের সমর্থকের বাইরে যারা আছে তারা চান ট্রাম্প পরাস্ত হোক, এবং এজন্য একজন উপযুক্ত, সর্বোচ্চ উপযুক্ত নয়, একজন এনাফ উপযুক্ত লোক খুঁজছি আমরা। বাইডেন ওয়াজ নট দ্যাট পারসন, কমলা কুড বি দ্যাট পারসন। এখন কমলার দায়িত্ব হচ্ছে আমাকে কনভিন্স করা, ইয়েস আই এম দ্যাট পারসন। সেই কাজটি এখনো সে করেনি। এখন পর্যন্ত তার সমস্ত সমর্থন মূলত দলের ভেতরে, সমর্থকদের ভেতরে। দেশের ভেতরে যে 10% লোক আনডিসাইডেড, ইউ হ্যাভ টু কনভিন্স দেম, সে কাজটা এখনো সে করেনি। তার 3টে কারণ বলি আমি, 3টে তার সমস্যা আছে। এক, তার যে রেকর্ড, শি ইজ এ প্রসিকিউটর। তাকে বলা হতো শি ইজ এ কপ, সে নিজে একজন পুলিশ। সে কারণে তরুণরা, ইয়াং ভোটাররা, আফ্রিকান আমেরিকানরা তাকে পছন্দ করতো না। এটা 1 নম্বর। 2 নম্বর, সে ফ্র্যাকিং এর পক্ষে ছিল। ফ্র্যাকিং এর পক্ষে ঠিক প্রোগ্রেসিভরা বটে, কিন্তু ফ্র্যাকিং এর পক্ষে নয় ধরা যাক পেনসিলভেনিয়ায়। এখন সে বলছে যে আমি ফ্র্যাকিং এর পক্ষে নই, এখন মানে শি ইজ ফ্লিপ ফ্লপিং। 3 নম্বর, তার রেশিয়াল আইডেন্টিটি, যেটা তুলেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি কালো মানুষ, এশিয়ান, এই তর্ক সম্পূর্ণ অর্থহীন তর্ক, একটা তর্ক তুলেছে ডোনাল্ড ট্রাম্প। শি হ্যাজ টু অ্যাড্রেস ইট। সে কে অলরেডি সে বুঝিয়ে বলেছে, আমার আইডেন্টিটি নিয়ে কোনো বিতর্ক নেই, আমি একজন কালো মানুষ। আমি সারা জীবন নিজেকে, আমার মা আমাকে শিখিয়েছে, মার সাথে আমি ছোটকালে যখন আমি 7 বছর বয়স, আমাকে মা ঠেলে ঠেলে নিয়ে গেছে মানবাধিকারের কি বলে সিভিল রাইটস আন্দোলনে, মিছিলে নিয়ে গেছে আমাকে। সো আমি ব্ল্যাক ওয়ামেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কথাটাকে কনভিনসিংলি কনভে করতে হবে। উই হ্যাভ টু ওয়েট। আগামী মাসে 19 তারিখে, এই মাসের 19 তারিখে শুরু হচ্ছে শিকাগোতে কনফারেন্স ডেমোক্রেটিক পার্টির। দ্যাট উইল বি দ্য অকেশন যখন কমলা হ্যারিস আমাদেরকে সারা দেশের সামনে তাকে ইন্ট্রোডিউস করবে। আই এম ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। ইয়া, উই আর অল ওয়েটিং ফর দ্যাট। আমার মনে হয় একটি বিষয় একেবারেই পরিষ্কার করেছেন, আই এম গ্ল্যাড দ্যাট আপনি এটি খুব পরিষ্কার করে বলেছেন যে এখন এটি কামালা হ্যারিসের দায়িত্ব যে সবাইকে বোঝানো যে আই অ্যাম দ্যাট পারসন, আমি সেই ব্যক্তি যে গণতন্ত্রকে এই হুমকির মুখে থেকে বের করে নিয়ে আসতে পারি, আমাকে একটি সুযোগ দেওয়া যেতে পারে, এবং এই কারণে দেওয়া যেতে পারে বিকজ আমি এরকম প্রার্থী। এটা তাকেই আসলে আমাদেরকে বলতে হবে, এবং আমাদের কাছে মেসেজটি যদি পরিষ্কার হয় সাধারণ মানুষের কাছে, তখন মেবি শি হ্যাজ এ চান্স। আমি কামালা হ্যারিস প্রসঙ্গে থাকবো। কামালা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন? অনেকে বলছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শেপিরো, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির, অ্যারিজোনার সেনেটর মার্ক ক্যালি, এবং কামালা হ্যারিসের জন্য মানে এই কয়েকজনের মধ্যে কাকে নিলে তার সম্ভাবনাটা এই নির্বাচনে জেতার বাড়বে বলে আপনি মনে করেন? আসলে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কমলা হ্যারিসের, আমি ফেরদৌস ভাই শুদ্ধভাবে বলছেন, হাসান ফেরদৌস ভাই, কমলা হ্যারিসের অ্যাডভান্টেজও আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কিন্তু সে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো কিন্তু এখন কাটিয়ে উঠছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনসি, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে মানুষ কিন্তু তাকিয়ে আছে, সে এমন ভাবে ইন্সপায়ার করতে পারবেন কিনা মানুষকে, যেগুলো হচ্ছে ইস্যু ভিত্তিক। সে এখন আরেকটা জিনিস, যেটা এখানে আসলে কমলা হ্যারিসের পিছনে মানুষ, আপনার একটি কথা আছে যে আপনি কিছু সংখ্যক মানুষকে সবসময়ের জন্য হয়তো আপনি ব্লেম ওয়াশ করতে পারেন, ব্রেইন ওয়াশ করতে পারেন, আর সব মানুষকে কিছু সময়ের জন্য করতে পারেন, কিন্তু সবসময়ের জন্য করতে পারেন না। তো ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলো করেছেন, মানুষ কিন্তু এখন বলতেছে ওয়েট এ মিনিট, ওবামার, ফর্মার প্রেসিডেন্ট ওবামার বাট নিয়ে এসে এগুলো করলো, এখন তার হচ্ছে আইডেন্টিটি নিয়ে করছে। দিস আর নট দ্য থিংস পিপল ওয়ান্ট টু হিয়ার। হ্যাঁ, ওই যে কিছু সংখ্যক বললাম তার একটা বেল্ট আছে, তারা কিন্তু আবার এগুলো নিয়ে খুব বেশি লাফালাফি, তারা এগুলো নিয়ে কিন্তু ইস্যু করে। তো এখন আপনি সুন্দরভাবেই বলেছেন যে সবচেয়ে বড় কথা এখন তার রানিং মেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুইং স্টেটে দেখেন, অলওয়েজ কিন্তু সুইং স্টেট গুলো ডিটারমাইন করে কিন্তু ভিক্টোরিটা। সুইং স্টেটে সি ইজ ডুইং রিয়েলি গুড। এটা কিন্তু 2-3% না, হাসান ভাই যেটা বলছেন 8% রিকভার করা, যেটা বাইডেন করতে পারছিল না। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তার এমন একজন রানিং মেটকে নেওয়া উচিত, যেটা হচ্ছে আপনার ভ্যান্সকে, আপনার যে রিভ্যান্সকে, এটা কিন্তু তাকে ইয়ে করতে হবে, কারণ ইজ ভেরি ইয়াং, এবং সে যে রাস্টাল বা মিট অ্যাপ্রিসিয়েশন সম্পর্কে কিছুটা রিপ্রেজেন্ট করতে চায়, যেটা দোজ আর দ্য থিং। আমার কাছে মনে হয়
আরো ব্যাপার মানুষ দেখতে হু আর ইউ পিকিং দ্য ভাইস প্রেসিডেন্ট। এখানে আপনার জিওগ্রাফিক ব্যাপার একটা আছে, টেরিটরি ব্যাপার আছে, এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার অন্য অন্য ইস্যুগুলো ফেইথ আছে, সবগুলো আছে। এখন আপনি দেখুন, আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, অ্যান্ডি বেশার ইজ এ ভেরি ভায়াবল ক্যান্ডিডেট ফর ডিফারেন্ট রিজন। আর এইজ, তার যে পার্সোনালিটি অ্যাট্রিবিউট যেটা সে ক্লেম করে, দ্য ওয়ে অফ প্রেজেন্টিং, এবং দেখুন সে কেনটাকির মতো একটা রিপাবলিকান স্টেটে গভর্নর, এবং তার অরেটরি চমৎকার। তো আমি জানি সেটা অনেকটা কিন্তু আপনার মিড ওয়েস্টে হয়ে যায়, ইনি এখন ক্যালিফোর্নিয়ার থেকে, এগুলো কিন্তু এদেশে কিন্তু দেখে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। অন দ্য আদার হ্যান্ড দেখুন নর্থ ক্যারোলাইনায় কিন্তু এখনো কিন্তু ট্রাম্প এগিয়ে আছে। নর্থ ক্যারোলাইনা আমরা জানি সেখানকার গভর্নরের কথা, অবশ্যই সে বোধহয় নিজেকে এক্সকিউজ করেছে এখন আর কি। এদিকে শিক্ষা, ইলিনয়ের গভর্নরের কথা বলা হচ্ছে। তো আমি ওভারঅল একটু আজকে জাস্ট একটু অবজারভেশন অ্যাসেসমেন্ট করলাম যে আসলে ইকুয়েশনে কি আছে। আমি পার্সোনালি আমি হিসাব করে দেখলাম সবকিছু মিলে, আমার মনে হচ্ছে অ্যান্ডি বেশার ইজ গোইং টু বি ভেরি ভায়াবল ক্যান্ডিডেট, এবং এইটা দিস উইল বি রিয়েলি এ কাইন্ড অফ অ্যানাদার মেসেজ ফ্রম হার দ্যাট পিপল ওয়ান্ট টু সি হু আর ইউ সিলেক্টিং। আমার মনে হয় হি ফিটস দ্য বিল, ইফ ইউ লুক এট অল আদার থিংস, যেগুলো মানুষ কিন্তু আপনার প্রাধান্য দেবে আর। তবে ভেরি ইম্পর্টেন্ট, সব মিডিয়াও বলছে, সবাই এক্সপার্টরাও বলছে এটাই, she will have to identify herself. She will have to say something that motivational during the, because 7 বছরের কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকাকালে কিন্তু স্টেলার কিছু কিন্তু আমরা তার দেখি না। এইটা হচ্ছে সবচেয়ে বড় তার দুর্বল। এখন ইমিগ্রেশনের কথা বলা হচ্ছে, ট্রাম্প তো এগুলোই পিক করে, সে তো আসলে কিন্তু দেখুন 4 বছর বলতে সে ওয়াল করবে, এই করবে, সেই করবে, তার এগুলো জাস্ট ক্ষমতায় আসলে ইজ গন এভরিথিং, দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। কিন্তু আমার কাছে যেটা এখন ভালো লাগছে, যেটা মানুষ বলতেছে ওয়েট এ মিনিট, দিস ইজ লাইক ননসেন্স, and that's what আপনি see এই যে সুইং স্টেটে চেঞ্জটা দেখতেন। তবে ইন্ডিপেন্ডেন্ট ভোটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যেটা হচ্ছে তার দেখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভোটার স্টিল কিন্তু অন দ্য প্যান, তারা এখন কিছুটা কিন্তু বিগের স্টেক হচ্ছে যেটা, কিন্তু এখন স্টিল দে অন দ্য প্যান। তো এই জন্যই তার মূলত আপনার পার্টি প্ল্যাটফর্ম ইস্যুগুলো মানুষ দেখতে চায়। এই ননসেন্স এগুলো দিয়ে কিন্তু কিছুদিন এই কিন্তু পপুলারিটি হয়। আলটিমেটলি ইলেকশনের দিন কিন্তু আমেরিকান পিপল ইজ গোইং টু রিয়েলি গিভ দেয়ার পার্টি হোয়াট দে নিড। এবং আপনি এই ননসেন্স গুলো কিন্তু একটা মাত্রায় চলে গেছে, ইনডিসেন্সি গুলো এমন একটা মাত্রায় চলে গেছে, মানুষ ফেরা। জি, ধন্যবাদ। আমি অ্যাড করি ভাই, জি, আমি একটু ভিন্ন মত প্রকাশ করি। আমি ভাইস প্রেসিডেন্টের কাজটা কি? আমি যদি প্রেসিডেন্ট হই, আমার খামতি যেগুলি আছে সেগুলিকে পূরণ করা। কেমন? অ্যান্ডি বাশির হচ্ছে গিয়ে কেন্টাকিতে, আমি কখনই কেন্টাকি উইন করব না। কেন্টাকি একটা রেডেস্ট, one of the reddest states. I will never win over Kentucky. কিন্তু আমার জন্য বেশি জরুরি কোনটা? পেনসিলভেনিয়া। Yeah, I will take just পেনসিলভেনিয়া কিন্তু এই মুহূর্তে 2 পয়েন্টে এগিয়ে আছে। তো উইদাউট পেনসিলভেনিয়া 3টা স্টেটের জন্য বলা হয় ব্লু ওয়াল: পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান। এবং এটা হচ্ছে কি একই কিন্তু যদি আমি জর্জ শাপিরোকে আমি গ্রহণ করি, আমি পেনসিলভেনিয়া গ্যারান্টিড পাবো। আমি সঙ্গে সঙ্গে আমি মিশিগান এবং প্রবাবলি উইসকনসিন এই একই বেল্টের মধ্যে পড়ে, ব্লু ওয়াল। এটা 1 নম্বর। 2 নম্বর, কমলা হ্যারিস একটু প্রো প্যালেস্টিনের অবস্থান গ্রহণ করেছেন, ডিফারেন্ট ফ্রম জো বাইডেন। জো বাইডেন এমব্রেস করেছিলেন, কমলা হ্যারিসের ফোকাস কিন্তু প্যালেস্টিনিয়ান প্লাইট, তাদের দুর্ভাগ্য, তাদের হত্যাযজ্ঞ হচ্ছে, তার বিরোধী কথা বলছেন। কেমন? জর্জ শাপিরো ইজ এ জু, ইভেন দো যদিও তিনি বলেছেন যে সবচেয়ে খারাপ লোক হচ্ছে গিয়ে নেতানিয়াহু, বাট তার ইহুদিত্বের কারণে আমার ধারণা যে ইহুদি ভোটারকে তিনি টানতে পারবেন। উইদাউট ইহুদি ভোট, উইদাউট ইহুদি মানি, কমলা উইল নট উইন। সেই কারণে আমার ধারণা যে পেনসিলভেনিয়া পেতে হবে এবং জুইশ ভোট পেতে হবে। And Josh Shapiro can be very helpful. জি, I see your লজিকটি সলিড, কারণ পেনসিলভেনিয়া ডেমোক্রেটরা হারাতে যাচ্ছে বলে আমি মনে করছিলাম যে পর্যন্ত বাইডেন ছিলেন। মিশিগান they lost it, they have to regain it, অনেক কাজ বাকি। উইসকনসিন it's a 50-50 swing, so we don't know. Josh Shapiro it's a better option in a way, কারণ এটা নিয়ে আরো ব্যাপক আলোচনা দরকার আছে। এবং আমি মনে করি কেন্টাকিতে দিলে কিন্তু যে গাজার ব্যাপারে এটাই কিন্তু people are concerned at the same time তো সে ভোট হারাবেও। No, listen to me. আপনি যদি কেন্টাকি থেকে কাউ নেন, that's a red state, it's a white guy, regardless in the entire country nobody likes you and you have no impact. আপনাকে either west coast থেকে নিতে হবে,
অথবা বেল্ট থেকে নিতে হবে অথবা ইস্ট কোস্ট থেকে নিতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস। আর যদি সাউথ থেকে কেউ আসে, ইউ ডু হ্যাভ এ চান্স ফ্রম ফ্লোরিডা, ফ্রম টেক্সাস, সম্ভাবনা একেবারে জিরো। তারপর আমি বলছি দিস ইজ দ্য ওয়ে ইউ শুড লুক অ্যাট ইট। আমাদের সময় কম, 2 মিনিট সময় পাবেন হাসান ফেরদৌস আপনি। অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে। আমরা অনেক দিন ধরে যে আশঙ্কাটা করছি, এখন এই হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে কি যে সম্ভাবনা যে ভয়টা আমাদের ছিল যে সংঘাত এখন ছড়িয়ে পড়বে, ইসরায়েল অনেক আগে থেকেই চেষ্টা করছে একে টেনে আনতে যুদ্ধে, ওকে টেনে আনতে যুদ্ধে, বৃহত্তর খাতে, যাতে আমার বাবা ইউএস এসে আমাকে আরও বেশি করে সমর্থন দেন এবং আমি আমার যেই উদ্দেশ্যটা আছে সেটি চরিতার্থ করতে পারি। আমি আপনার কাছে শুনবো, আপনার 2 মিনিট সময় আছে হাতে। আমার রিডিং হচ্ছে এরকম যে বিবি নেতানিয়াহুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি যুদ্ধটাকে প্রলং করা, যুদ্ধে জেতা নয়। যুদ্ধে জিতে গেলে বা হামাস যদি সম্পূর্ণ পরাস্ত হয় তাহলে তার টিকে থাকা অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়বে। সে ক্ষমতায় শুধুমাত্র এটা প্রমাণ করবার জন্য যে আমি ফাইটিং ফর ইউ ইসরায়েল। ফলে যুদ্ধ তার লক্ষ্য নয়, তার লক্ষ্য যুদ্ধের প্রিটেন্স করা, এটা এক। 2 নম্বর, মধ্যপ্রাচ্যে কেউই যুদ্ধ চায় না। ইরান চায় না, হিজবুল্লাহ চায় না, অন্য জর্ডান চায়, কেউ চায় না যুদ্ধ এই মুহূর্তে। কেমন শেখার ফলে আমার ধারণা যে যুদ্ধ হবে না, যুদ্ধের খেলা যুদ্ধ হবে। কিন্তু এই খেলা করতে যেই যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাতে কিন্তু যুদ্ধটা অনেক বিস্তৃত হয়ে পড়তে পারে। সবসময় সব যুদ্ধই কিন্তু দুর্ঘটনাতে ঘটে এবং সে দুর্ঘটনা ঘটার 100% সম্ভাবনা আছে। কিন্তু কারো লক্ষ্য, কারো প্ল্যান কিন্তু যুদ্ধ করা নয়, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় শেষ হয়ে গেছে, তাই আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনা চালিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, ইসমাইল হানিয়ার যে মৃত্যু হয়েছে, আমার টেকটি ডিফারেন্ট। আমার অনুসন্ধান বলছে ইটস এ ইনসাইড জব। কেন সেটি হয়তো আগামী সপ্তাহে তুলে ধরবো। এই মিসাইলটি ইসরায়েল থেকে লঞ্চ হয়নি এবং তাকে হোয়াটসঅ্যাপে ট্র্যাক করেও ধরা হয়নি। আপনারা যদি বিল্ডিংটি দেখেন যেখানে উনি ছিলেন, এটি ছোট্ট একটি অংশ ধ্বংস হয়েছে। ইটস এ ভেরি টার্গেটেড এবং আমার মনে হয় যে তেহরানের কোনো একটি জায়গা থেকে এই ড্রোনটা লঞ্চ করা হয়েছে। আমার ধারণা মতে ইটস এ ইনসাইড জব, ভিতর থেকে করা হয়েছে এবং দেখবো আরও তথ্য পাবো, তখন আমি তুলে ধরবো আপনাদের কাছে। কিন্তু ঘটনাটি কোথায় যায় এটি এখন দেখার বিষয়। আসছি বাংলাদেশ প্রসঙ্গে। কোটা সংস্কারে ছাত্র আন্দোলন এবং তা থেকে গণ আন্দোলন তৈরি হয়েছে, যা থেকে একটি ব্যাপার স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে গত কয়েকদিনে। কোটার রাজনীতির অপব্যবহারের মধ্যে যে বৈষম্য, তা ছাত্র তরুণদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে ন্যায় অন্যায়ের বোধকে জাগিয়ে দিয়েছে, অধিকারের প্রশ্নে সচেতন করে তুলেছে, তাদের সাহস উস্কে দিয়েছে। গত 1.5 দশক 3টি নির্বাচন গণতন্ত্রের ক্ষয় সাধন ও কর্তৃত্ববাদী প্রবণতা জোরদার হতে থাকায় এসব ভাবনা প্রায় হারিয়েই যেতে বসেছিল। গণতন্ত্র, মুক্ত মন, রাষ্ট্রীয় সুবিধা এবং রাষ্ট্রীয় সুবিধার বংশগত বিস্তৃতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে যে ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন দেখা গেল এবং দেখা যাচ্ছে, তা দেশের রাজনীতিতে বা রাজনীতির আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে আগামীতে। তবে যে জিনিসটি বদলায়নি, যা এখনও বদলায়নি, তা হলো সরকারের আন্দোলনের সব কিছুর জন্য বিরোধী দলকে দায়ী করা এবং তাদের আরও এক দফা জেলে পড়ে দেওয়া, মামলা দিয়ে নাজেহাল করার কৌশল অনুসরণ করার কোনো পরিবর্তন হয়নি। এবারও একই কৌশল অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত 12 থেকে 15,000 গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারি অভিযান যেসব কথিত ব্লক রেড দেওয়া হচ্ছে, তাতে সংবাদপত্রের খবর অনুযায়ী আটক করা আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং সরকার বিরোধী রাজনীতিবিদরা জড়িত। একটি কথা মনে রাখবেন, বল প্রয়োগের রাজনীতি কখনো সফল হয়নি, পরিণতি হয় অত্যন্ত ভয়ঙ্কর। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।